আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেরপুর, চাপাই, টেকনাফ সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ। সাতক্ষীরা 3-এ প্রার্থী বদলের দাবিতে সপ্তম দিনের মতো চলছে আন্দোলন। মন্ত্রণালয়ের আশ্বাসে প্রাথমিকের শিক্ষকদের অনির্দিষ্টকালে কর্মবিরতি স্থগিত, চলবে অবস্থান কর্মসূচি। আজ অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। লাইসেন্সের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংককে সম্মতিপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চেয়ারম্যানের দায়িত্বে সচিব নাজমা মোবারক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের মন্তব্যের কড়া জবাব ঢাকার। এবং দেশেই কীটনাশক উৎপাদনের উদ্যোগ সরকারের, শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বাড়বে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার, বলছেন সংশ্লিষ্টরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। দেশের বিভিন্ন জেলায় জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাদ পড়া প্রার্থীদের সমর্থকরা। এ সময় সড়ক অবরোধ, মশাল মিছিলও করে তারা। অন্যদিকে প্রাথমিক মনোনয়ন পেয়ে আনন্দ মিছিল ও জনসংযোগ করেছেন অনেক প্রার্থী ও কর্মীরা। বিভিন্ন জেলা থেকে পাঠানো তথ্য চিত্র নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। শেরপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা। শহরের রঘুনাথ বাজারে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা 3 আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল এবং কেন্দ্রীয় বিএনপি নেতা ডাক্তার অধ্যাপক শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে টানা সপ্তম দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় গদাইপুর মৎস্য গেট থেকে তুয়াডাঙ্গা ব্রিজ পর্যন্ত সড়ক জুড়ে শত শত মানুষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। প্রতিবাদ সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শাহজাহান মিয়া বাদলের দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতকে মনোনয়ন দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। শিবগঞ্জের কালসাটে শিবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে আধা ঘন্টা সড়ক ও যান চলাচল বন্ধ থাকে। কক্সবাজার 4 আসনে মনোনয়ন না পাওয়ায় কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহর কর্মী সমর্থকরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন। রাতে টেকনাফ, শাপলা চত্বর এবং ঝর্ণা চত্বর মহাসড়কে বিক্ষোভ করেন তারা। এ সময় দলের প্রার্থী শাহজাহান চৌধুরীর মনোনয়ন বাতিল করার আহ্বান জানান তারা। এদিকে মাদারীপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করার প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ মিছিল করেছেন সমর্থকরা। শিবচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পদ্মা সেতুর টোল প্লাজার সামনে এসে জড়ো হন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেন ধরে নাওডোবা পর্যন্ত গিয়ে শেষ হয়। অন্যদিকে নোয়াখালী 5 আসনের সংসদ সদস্য মনোনীত পদপ্রার্থী ফখরুল ইসলামের নির্বাচনী গণসংযোগ পথসভা অনুষ্ঠিত হয়েছে। কবিরহাট উপজেলা কবিরহাট বাজারে জনসংযোগ ও পথসভা করেন তিনি। বাগেরহাটে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীমের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রামপাল মোংলা মহাসড়কের বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এ সময় রামপাল ও মোংলা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আশিকুর রহমান, এটিএন বাংলা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রোববার বিকেলে শিক্ষকদের প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সরকারি শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষকরা। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা। আজ অর্থ মন্ত্রণালয়ে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। এর আগে স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং 10ম গ্রেড সহ 7 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে বন্ধ হয়ে যায় শিক্ষা কার্যক্রম। শিক্ষকদের উপর পুলিশি হামলা ও দাবি না মানায় মুখে কালো কাপড় বেঁধে কেন্দ্রীয় শহীদ মিনারে চুপ কর্মসূচি পালন করেন সারা দেশের শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণাও দেন তারা। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। 10ম গ্রেডে বেতন নির্ধারণ ও শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ 3 দফা দাবিতে ঢাকায় আন্দোলন করছেন সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রোববার পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষক। এ সময় 3 দফা দাবি দ্রুত পূরণের পাশাপাশি শাহবাগের শিক্ষকদের উপর পুলিশের হামলার ঘটনায় স্বরাষ্ট্র ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। শনিবার শিক্ষক এবং পুলিশ সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান, সমন্বয়ক খায়রুন নাহার লিপি ও শামসুদ্দিন মাসুদ সহ 5 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ছাড়া পাওয়ার পর তারাও এসে যোগ দেন কর্মসূচিতে। মানে প্রশাসন চুপ করাতে চায়। 3 দফা দাবির বিষয়ে সরকার যদি আমাদের এই দাবি বাস্তবায়নে আগে না আসে, প্রয়োজনে তালাবদ্ধ কর্মসূচি দিব। শিক্ষকদের এই আন্দোলনের ফলে বিভিন্ন জেলায় সরকারি 65,567টি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ ছিল পাঠদান কার্যক্রম। এসব বিদ্যালয়ে 1 কোটিরও বেশি শিক্ষার্থীকে পড়াতে নিয়োজিত আছেন প্রায় 3 লাখ সহকারী শিক্ষক। ফলে শিশুদের শিক্ষা জীবনে ব্যাপক প্রভাব পড়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কেন্দ্রীয় ব্যাংক থেকে সম্মতিপত্র পেয়েছে একীভূত হতে যাওয়া 5 ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনলাইন বোর্ড সভায় ব্যাংকটির নামে LOI এর অনুমোদন দেওয়া হয়। ওই ব্যাংকের বোর্ডে নতুন চেয়ারম্যান হচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। একই সঙ্গে আরো 7 জন পরিচালক নিয়োগ পাচ্ছেন, যাদের মধ্যে সরকারের পক্ষ থেকে থাকছেন 5 জন এবং বেসরকারি খাত থেকে 2 জন। বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে LOI ও লাইসেন্স চেয়ে আবেদন করা হয়। সেই আবেদনের পর্যালোচনা শেষে শুরুতে LOI এর সম্মতি দিতে বাংলাদেশ ব্যাংকের বোর্ডে উত্থাপন করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যে মন্তব্য করেছেন সেটি ভুল এবং কূটনৈতিক শিষ্টাচারের প্রতি অসম্মানজনক বলে মনে করছে ঢাকা। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র SM মাহবুবুল আলম জানান, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন তা তাদের নজরে এসেছে। তারা মনে করেন রাজনাথ সিং এর মন্তব্য ভুল এবং সেটি দুদেশের সম্পর্কের ক্ষেত্রে সহায়ক নয়। একই সঙ্গে এ ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের প্রতিও সম্মানজনক নয়। গেল শুক্রবার ভারতের একটি সংবাদ মাধ্যমে দেয়া একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন। ওই সাক্ষাৎকারে সিং বলেন, বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চান না, তবে ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুদিনে 29 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে শনিবার 15 জেলায় ও রোববার 14 জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে 21 জনই নতুন মুখ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই সরকার এই রদবদল করছে বলে ধারণা করা হচ্ছে। 90-এর দশকের শেষ ভাগে তৎকালীন স্বৈরশাসকের পতন ঘটানো শহীদ নূর হোসেন দিবস আজ। 1987 সালের এই দিনে নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়ে ঢাকার রাজপথ।
গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে অনিবার্য পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায় তার সেই আত্মত্যাগ। নিজের শরীরে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক লিখে বিক্ষোভ করেছিলেন তিনি। এ সময় তাকে গুলি করে পুলিশ। তার এ প্রয়াণ দিবস গণতন্ত্র মুক্তি দিবস হিসেবেও পালিত হয়ে আসছে। এই দিনে নূর হোসেন ছাড়াও যুবলীগের আরেক নেতা নুরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটু শহীদ হন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ দিবসটি পালিত করবেন এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। দেশে কীটনাশক উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এতে ৭,৫০০ কোটি টাকার কীটনাশক আমদানি নেমে আসবে ৪,০০০ কোটি টাকায়। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দাম কমবে ২০ থেকে ৩০%। অন্যান্য দেশের তুলনায় উৎপাদন খরচ কম হয়, রপ্তানিতেও যোগ করবে নতুন মাত্রা। সংশ্লিষ্টরা বলছেন সরকারের এ উদ্যোগের ফলে দেশের শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বাড়বে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। কৃষিপণ্য উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। এক্ষেত্রে প্রযুক্তি ও ভালো জাতের বীজের পাশাপাশি ভূমিকা রাখছে সার ও কীটনাশক। কৃষিপণ্য উৎপাদনে মোট খরচের ২০% ব্যয়ই হয় কীটনাশকের পেছনে। সারের পাশাপাশি কীটনাশকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এখন বছরে আমদানির পরিমাণ ১,০০,০০০ মেট্রিক টন। উচ্চ প্রযুক্তির ওষুধ শিল্প রপ্তানিতে এগিয়ে গেলেও অপেক্ষাকৃত সহজ প্রযুক্তির এ শিল্পটি এগোতে পারেনি সরকারি নীতির কারণে। তবে দীর্ঘদিন পর আমদানি নির্ভর নীতি পরিবর্তন করে কীটনাশক শিল্পকে ওষুধ শিল্পের মতো কর সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এই নীতি সহায়তার কারণে আমাদের এই আমদানিমুখী শিল্পটি এটা আপনার উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী শিল্পে পরিণত হবে। আমদানি ব্যয় কমে যাবে প্রায় ৪,০০০ কোটি টাকার মতো। বর্তমানে ১০০টি জেনেরিক মলিকিউল বা উপাদানের ১০,০০০ ব্র্যান্ডের কীটনাশক আমদানি করা হয় বাংলাদেশে। আমদানিকারক রয়েছে প্রায় ১,০০০। ৫৫% বাজার দখলে রয়েছে ৭টি বহুজাতিক কোম্পানির। ৪১% বাজার দখল আমদানিকারকদের হাতে। দেশে কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ার, এসিআই, স্কয়ার সহ মোট ২২টি। ২০টি জেনেরিক মলিকিউলের প্রায় ১৫০টি ব্র্যান্ডের কীটনাশক উৎপাদন করা হচ্ছে দেশে, যা বাংলাদেশের ৭,৫০০ কোটি টাকার বাজারে মাত্র ৪%। দেশের অভ্যন্তরে উৎপাদন বৃদ্ধি পাবে, তখন এটার কস্ট অফ প্রোডাকশন কম। বিদেশ থেকে যখন আমদানি করা আসে, কীটনাশক বালাইনাশক আসে, তখন কৃষক পর্যায়ে গিয়ে প্রায় ৩ থেকে ৪ গুণ বৃদ্ধি হয়ে যায়। এদিকে বিশাল পরিমাণ আমদানি করা কীটনাশকের মান যাচাই করা কঠিন হওয়ায় ভেজাল ও নিম্নমানের পণ্য আমদানিরও অভিযোগ রয়েছে। দেশে উৎপাদন হলে মান নিয়ন্ত্রণ সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যখন এই দেশে ১৫-২০টা কোম্পানি উৎপাদন করবে, উৎপাদনকারী কোম্পানির ল্যাবরেটরিতে এটা পরীক্ষা হবে, তারা কিন্তু খুব সহজেই এর মান নিয়ন্ত্রণ, এর উন্নত থেকে উন্নততরের দিকে যাবে। সরকারের নীতি পরিবর্তনের ফলে ইতিমধ্যে পাকিস্তান, ব্রাজিল, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোতে কীটনাশক রপ্তানির সুযোগ তৈরি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ব্রাজিলের অনেক বৃহত্তর কোম্পানি, পাকিস্তানের কোম্পানি এবং আফ্রিকার কয়েকটি দেশ, সেই সমস্ত দেশে আমাদের পণ্যের ট্রায়াল শুরু হয়েছে। স্থানীয় উদ্যোক্তারা জানান সরকারের এই সিদ্ধান্ত শুধু একটি শিল্পকে নয়, পুরো কৃষি খাতকে বদলে দেবে। উৎপাদনে গতি আসবে, ব্যয় কমবে কৃষকের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামের রাউজান উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৬ জনকে আটক করা হয়েছে। রোববার মধ্যরাতে উপজেলার নোয়াপাড়া এলাকার চৌধুরীহাটের আয়ুব আলী সওদাগরের বাড়িতে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা সম্প্রতি বদুনা ঘাটে চাঞ্চল্যকর আব্দুল হাকিম হত্যার ঘটনায় জড়িত বলেও প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কম খরচে অধিক লাভ হয় আখ চাষে আগ্রহ বাড়ছে মাদারীপুরের কৃষকদের। জেলায় সুগার মিল না থাকলেও স্থানীয়ভাবে উৎপাদিত গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। অন্যদিকে ধান, পাট ও ডাল চাষে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বিকল্প হিসেবে আখ চাষে ঝুঁকছেন তারা। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। বৃহত্তর ফরিদপুরের মাটি ও জলবায়ু আখ চাষে বেশ উপযোগী। একটা সময়ে মাদারীপুর জেলায় প্রচুর আখ চাষ হলেও এটি দীর্ঘমেয়াদী ফসল হওয়ায় আগ্রহ হারান কৃষকরা। তবে গত কয়েক বছরের ধান, পাট সহ অন্যান্য ফসল চাষে খরচ বেড়ে যাওয়ায় আবারও আখ চাষে ফিরছেন তারা। খরচ কম, আগ লাগাইছি, ফলন ভালো হয়েছে, সুন্দর হয়েছে, আগে ভালো ফলন হয়েছে,
আমরা 10 কাঠা জমিনে প্রায় আমাকে 1,05,000 টাকা বিক্রি হয়েছে। চলতি বছর মাদারীপুর জেলার 5টি উপজেলায় 400 একর জমিতে আখের আবাদ হয়েছে। প্রতি বিঘায় খরচ হয় 25,000 টাকা। এ পরিমাণ জমি থেকে উৎপাদিত আখের বাজার মূল্য 4 লাখ টাকারও বেশি। 1 বিঘা জমি গেন্ডাই লাগাইছি, খরচ 65,000 টাকা, আমার চালান মিলিয়ে আমার 4 লাখ টাকা লাভ হয়েছে। এসব আখ দিয়ে চিনি তৈরি হয় না। গুড় আর চিবিয়ে খাওয়া আখের যথেষ্ট কদর রয়েছে স্থানীয় বাজারে। মানসম্মত গুড় উৎপাদনে সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। অধিকাংশ আখের রস হিসেবে সাধারণত মানে আমাদের ভোক্তারা খেয়ে থাকেন এবং কিছু গুড় উৎপাদন করা হয় এবং আখের জমিতে কৃষকরা লাভবান হচ্ছেন দেখে মাদারীপুরে বর্তমানে আখের জমি দিন দিন বাড়ছে এবং এটা একটি অর্থকরী ফসল হিসেবে গণ্য হচ্ছে। কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি মাদারীপুরে চিনিকল স্থাপন করা গেলে লাভবান হবেন কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর। ম্যানচেস্টার সিটির ম্যানেজার হিসেবে পেপ গার্দিওলা নিজের 1000তম ম্যাচটি জয় দিয়ে উদযাপন করলেন। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে 3-0 ব্যবধানে পরাজিত করেছে সিটিজেনরা। নিজেদের মাঠ ইতিহাদি স্টেডিয়ামে শুরুতে পেনাল্টি মিস করলেও খেলার 29 মিনিটে আর্লিং হালান্ডের গোলে লিড নেয় ম্যানচেস্টার সিটি। কিছুক্ষণ পরে ভার্জিল ভ্যান ডাইক গোল শোধ করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। প্রথমার্ধের খেলা শেষের যোগ করার সময় ব্যবধান দ্বিগুণ করে নিকো গঞ্জালেজ। খেলা 63 মিনিটে জেরেমি ডোকু ম্যানচেস্টার সিটির পক্ষে তৃতীয় ও শেষ গোলটি করেন। এই জয়ে 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো পেপ গার্দিওলার দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শেরপুর, চাপাই, টেকনাফ সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ। সাতক্ষীরা 3-এ প্রার্থী বদলের দাবিতে 7ম দিনের মতো চলছে আন্দোলন। মন্ত্রণালয়ের আশ্বাসে প্রাথমিকের শিক্ষকদের অনির্দিষ্টকালে কর্মবিরতি স্থগিত, চলবে অবস্থান কর্মসূচি। আজ অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। লাইসেন্সের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকে সম্মতিপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চেয়ারম্যানের দায়িত্বে সচিব নাজমা মোবারক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের মন্তব্যের কড়া জবাব ঢাকার। এবং দেশে কীটনাশক উৎপাদনের উদ্যোগ সরকারের, শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বাড়বে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার, বলছেন সংশ্লিষ্টরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।